নির্বাচন কমিশনের স্মারকলিপি দিতে যাচ্ছে জামায়াত সহ ৮টি দলের নেতাকর্মীরা। নভেম্বরের মধ্যে গণভোট সহ ৫ দাবি। প্লট দুর্নীতি মামলায় হাসিনার বিরুদ্ধে সবশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ। চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলায় ট্রাইব্যুনালে সিএমপির সাবেক কমিশনার সাইফুল। চট্টগ্রামের রাউজানের বসতঘরে র্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, 2 জন আটক। ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, হাসপাতালের শয্যা সংখ্যার কয়েক গুণ রোগী। যশোরে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুরা। এবং দক্ষিণ কোরিয়ার বুসানে ট্রাম্প শি জিনপিং বৈঠক, 1 বছরের জন্য বিরল খনিজ চুক্তি সয়ে চীনের উপর সম্পূরক শুল্ক কমল 10%। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। 5 দাবিতে আজ প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দিতে যাচ্ছে জামায়াত ইসলামী সহ সমমনা 8টি দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশনের সামনে আছেন সহকর্মী ওমর ফারুক, আর ভেতরে আছেন সহকর্মী মিয়া আমিরুল। শুরুতে চলে যাচ্ছে ওমর ফারুকের কাছে। ওমর, অস্থায়ী মঞ্চের সভা থেকে কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। আপনাকে বলে রাখি যে আসলে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিতে যাবেন জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, অর্থাৎ সমমনা যে 8টি রাজনৈতিক দল। তারা এর আগে আমরা দেখেছি যে শ্যামলী অর্থাৎ যে লিং রোড, সেখানে আগারগাঁও মোড়ে একটি অস্থায়ী মঞ্চ করে বক্তারা বলছিলেন যে আসলে এই যে জুলাই সনদের আইনে ভিত্তিদানে যে গণভোটের যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এখনও অমীমাংসিত। অর্থাৎ যে নির্বাচনের গণভোটের বাস্তবায়নের গণভোট অনুষ্ঠানের যেই সময়সীমা, সেটি কিন্তু এখনও অস্পষ্ট। এবং তারা বলছেন যে আসলে আজকে এই স্মারকলিপি তারা দিতে যাচ্ছেন যে বেশ কয়েকদিন যাবতীয় আসলে বেশ কয়েক ধাপে কিন্তু তারা বিভিন্ন আন্দোলন করেছেন। এবং তারা বলছেন যে আসলে 5 দফা দাবিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের একটি অংশ হিসেবে আজকে তারা নির্বাচন কমিশনের কাছে তারা স্মারকলিপি দিবেন। এবং নির্বাচন কমিশনের কাছে মূলত তারা 3টে দাবি জানাবেন। তারা বলছেন যে আসলে নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড যাতে নিশ্চিত করা হয়, একই সাথে যে আরপিও সংশোধিত যে আরপিও নীতিমালা হয়েছে সেটি যাতে বাস্তবায়ন করা হয়, এবং আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যাতে নিশ্চিত করা হয়, এবং সেটি তারা বলছেন। এবং বলছেন যে আসলে সাম্প্রতিক সময়ে নোয়াখালী সহ বিভিন্ন স্থানে জামায়াতের যে নারী কর্মীরা আছে তাদের যেই রাজনৈতিক কর্মকাণ্ড বা সাংগঠনিক কর্মকাণ্ডে কিন্তু বিএনপির নেতাকর্মীদের এক ধরনের হামলার অভিযোগ তারা করেন। এবং তারা বলছেন যে এটি আসলে গণতান্ত্রিক যে পদ্ধতি সেটির পরিপন্থী। আমরা কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি যে আসলে জামায়াতের যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে নেতাকর্মীরা যারা আছেন, তারা কিন্তু মিছিল নিয়ে অর্থাৎ স্লোগান দিয়ে দিতে কিন্তু নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের দিকেই কিন্তু তারা অগ্রসর হচ্ছেন। আমরা বলে রাখি যে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে জামাতের নেতাকর্মীরা যে তাদের যে দাবি, সেই দাবি লিখিত বিভিন্ন প্লাকার্ড ফেস্টুন নিয়ে তারা কিন্তু নির্বাচন কমিশনের দিকে যাচ্ছেন। তাদের যে দাবি মূলত নভেম্বরের 25 তারিখের মধ্যেই যে জুলাই সনদের আইনি ভিত্তিদানে রাষ্ট্রপতির আদেশ জারি এবং গণভোট আয়োজন, সেই দাবিটি কিন্তু তারা জানিয়ে আসছেন। তারা বলছেন যে আসলে নির্বাচনের দিন যদি গণভোট হয়, এর ফলে আসলে মানুষ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এর কারণ হিসেবে তারা বলছেন যে আসলে নির্বাচনের দিন মানুষ কিন্তু প্রতীক দেখেই তারা ভোট দেয়, কিন্তু ফলে যদি সেদিন গণভোট হলে না আসলে কোন বিষয়ে তারা ভোট দেবেন, কোন বিষয়ে তারা না ভোট দেবে, সেই ক্ষেত্রে আসলে এক ধরনের বিভ্রান্ত তৈরি হবে। তো এই মূলত তারা যে আজকের যেই স্মারকলিপি দেওয়া, সেটি যাতে হচ্ছে নভেম্বরের মধ্যেই যাতে আইনি ভিত্তি দেওয়া হয় এবং গণভোট দেওয়া হয়, সেটি কিন্তু মূলত তারা দাবি করছেন। তো আপনার মাধ্যমে আসলে দর্শকদেরকে জানাতে চাই, আমরা দেখেছি এর আগেও জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন
বাংলাদেশ খেলাফত মজলিস সহ যে 8টি সমমনা রাজনৈতিক দল আছে তারা কিন্তু 5 দফা দাবিতে আন্দোলন করে আসছে। তারা মূলত যেটা বলছেন যে আসলে জুলাই সনদের যে আইনি ভিত্তি, অর্থাৎ এই যে ফেব্রুয়ারির পর থেকে যে রাজনৈতিক দলগুলোর সাথে 2 ধাপে যে সংস্কার ঐকমত্য কমিশনের যে আলোচনা, সেই আলোচনায় যে 84টি বিষয়ে সংস্কার প্রস্তাবে যে আলোচনা হয়েছে এবং এর ভিত্তিতে যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, সেই জুলাই সনদের যে আইনি ভিত্তি, সেই ভিত্তি প্রধানেই কিন্তু আসলে তারা নানান আন্দোলন করে আসছে এবং আগামী নির্বাচনে যে পিআর পদ্ধতি তারা কিন্তু বেশ এই ঐকমত্য কমিশনের আলোচনা থেকে তারা দাবি জানিয়ে আসছেন এবং এটিও আজকে বলেছেন যে আগামী নির্বাচনে আগে যদি গণভোট না হয় তাহলে জুলাই সনদে যে উচ্চকক্ষে পিআরের যে বিষয়টি সেটিও কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এছাড়াও আসলে তাদের যেই অন্যতম দাবি যে নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, অর্থাৎ তারা বেশ কয়েকদিন যাবৎ আসলে তাদের যেই বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জামায়াতের সাম্প্রতিক আমরা দেখেছি নোয়াখালীতে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা এবং সাম্প্রতিক জামায়াতের নারী নেতাকর্মীদের উপর যে হামলা, এই বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করে বলছেন যে যাতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের তারা দাবি জানাচ্ছেন এবং বলছেন যে আসলে যারা এই হামলার সাথে জড়িত তাদের যাতে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি তারা আরও একটি দাবি জানিয়েছেন যে সাম্প্রতিক যে গণহত্যাগুলো সংঘটিত হয়েছে বিগত 16 বছরে, অর্থাৎ 2013 সালে শাপলা হত্যাকাণ্ড এবং 2000 পরবর্তীতে এর আগে পিলখানা হত্যাকাণ্ড সহ সবশেষ জুলাই গণ অভ্যুত্থানে যেই হত্যাকাণ্ড প্রায় 1,500-এর অধিক ছাত্র জনতাকে হত্যার সাথে জড়িত যে বিগত যে সরকার, সেই সরকারের যারা আছেন তাদের বিচার দাবি কিন্তু তারা জানিয়ে আসছেন। এর পাশাপাশি তারা যেটি বলছেন যে আসন্ন নির্বাচনে 14 দল সহ, অর্থাৎ আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দল সহ যারা আছে তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি, দেখতে পাচ্ছি যে মিছিলটি নিয়ে মিছিলটি নিয়ে নির্বাচন কমিশনের সামনেই চলে আসছে জামায়াত ইসলামী সহ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ এবং এর পাশেই আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদেরও কিন্তু অবস্থান রয়েছে এবং তারা মূলত এই যে জামায়াতের যে মিছিল, তারা কিন্তু সেটিকেও তারা স্বাগত জানাচ্ছেন এবং তারাও আমরা দেখতে পাচ্ছি যে নানান স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের যেই দাবি সেই দাবি বাস্তবায়নে কিন্তু তারা সেই দাবি জানাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনেও আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে এবং তারা বলছেন যে তারা আজকে মূলত 3টি দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করবেন। তারা বলছেন যে আসলে নভেম্বরের মধ্যেই জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটি দিতে হবে এবং সংশোধিত যে আরপিও আদেশ রয়েছে সেটি যাতে আগামী নির্বাচনের পূর্বেই কার্যকর নিশ্চিত করতে হবে এবং একই সাথে তারা বলছেন যে কয়েকটি দল এই আরপিও আদেশ যাতে বাস্তবায়ন না হয় সংশোধনের জন্য তারা যে বিভিন্ন অভিযোগ করছেন বা নানান ধরনের ষড়যন্ত্র করছেন এবং জামায়াতের নেতারা বলছেন যে আরপিও আদেশ সংশোধনের জন্য যারা ষড়যন্ত্র করছেন তারা বলছেন যে জনগণ এগুলো আসলে প্রতিহত করবে এবং সবশেষ যাতে আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয় সেই দাবি জানিয়ে আসছে। তো দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের নির্বাচন কমিশনের ভিতর। 5 দাবিতে আজ প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দিতে যাচ্ছে জামায়াত ইসলামী সহ সমমনা 8টি দল। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইতিমধ্যে 300 আসনের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী, যাদের বেশিরভাগই তরুণ। রয়েছে ছাত্র শিবিরের 2 ডজনেরও বেশি সাবেক কেন্দ্রীয় সভাপতি। জুলাই পরবর্তী সময়ে তরুণদের এমন গুরুত্ব জামায়াতের কৌশল কিনা এমন প্রশ্নের জবাবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, উদার রাজনৈতিক চিন্তা এবং ইনক্লুসিভ আইডিয়া থেকেই তরুণদের বেছে নিচ্ছে দলটি। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। ওরা দেশের জাগ্রত চেতনা
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নানান চড়াই উতরাই পেরিয়ে ইতিহাসের সেরা সময় পার করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিগত ১৬ বছরে যুদ্ধ অপরাধের অভিযোগে দলের শীর্ষ ১১ নেতার মৃত্যুদণ্ড, নানা দমন পীড়নের পথ পেরিয়ে জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন উদ্যমেই এগিয়ে যাচ্ছে দলটি। ৫ দফা দাবিতে রাজপথে সরব থাকলেও ইতিমধ্যে ভোটের মাঠেও পিছিয়ে নেই কোনোভাবে। এরই মধ্যে ৩০০ আসনে প্রার্থীও চূড়ান্ত করেছে দলটি। সাম্প্রতিক সময়ে ডাকসু সহ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদে শিবির প্যানেলের জয়ে জাতীয় নির্বাচন ঘিরেও আরও আত্মবিশ্বাস বেড়েছে জামায়াতের। আর এরই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনে লড়াইয়ের মাঠে সামনে আনা হচ্ছে তরুণ নেতৃত্ব। প্রার্থী তালিকায় তাই ২ ডজনেরও বেশি রয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতিরা। যুবকদের একটা উল্লেখযোগ্য অংশ তারা প্রথমবার তারা এবার ভোট দিবেন। যারা আগে ভোটার হলেও নির্বাচন সেভাবে না হয় তারা ভোট দেওয়ার সুযোগ পান নাই। আমরা মনে করি জামায়াত ইসলামী এবারের যুবক সমাজকে আকৃষ্ট করার জন্য যাদের উল্লেখযোগ্য সংখ্যক যুবক তরুণ নেতৃত্ব পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারে সেই দিকটাকে জামাত অগ্রাধিকার দিয়েছে। তরুণদের অনেকেই মনে করছেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা ও ফ্যাসিবাদ বিরোধী অবস্থান থেকেই তরুণদের গুরুত্ব দিচ্ছে জামাত। উপজেলার নির্বাচনে সফলতাকেও প্রার্থী হিসেবে তরুণ প্রার্থীদের বাছাইয়ে ভূমিকা রাখছে। তারা মনে করছে ধমকের রাজনীতির বদলে নতুন কিছুকেই স্বাগত জানাবেন ভোটাররা। দীর্ঘ ১৬ বছর আমরা যে ভারতের আধিপত্যবাদের মধ্যে ছিলাম, বাংলাদেশে আর কখনোই যেন আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ যেন আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে না পারে। তরুণদের হাত ধরেই আগামী দিনের এই যে কাঙ্ক্ষিত পরিবর্তন, কাঙ্ক্ষিত যে মানুষের প্রত্যাশা, সেটা আসবে ইনশাআল্লাহ। যে পুরাতন রাজনীতিকে সবাই না বলে দিচ্ছে, আমি জানি না আমাদের এটা রাজনীতিবিদরা মানে ওই অর্থে আর কি সবাই মিলে বুঝতে পারছেন কিনা। আপনি যেন তেন একটি বয়ান তৈরি করলে, একটা ন্যারেটিভ তৈরি করলে কিন্তু মেনে নিচ্ছেন। তবে ৭১-এর মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে বিতর্ক এড়াতে তরুণ নেতৃত্বকে সামনে আনা জামায়াতের কৌশল কিনা এমন প্রশ্নের জবাবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে উদার রাজনৈতিক চিন্তাকেই গুরুত্ব দিচ্ছে দল। বলেন, তরুণরা নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার ভার সামলাতে বেগ পেতে হবে না। আসনগুলোতে এ পর্যন্ত প্রাথমিক বাছাই যা করেছি তার মধ্যে আমাদের তরুণ প্রার্থীদের সংখ্যা অনেক উল্লেখযোগ্য। সাবেক সব ছাত্র নেতারা আছেন। এটা খানিকটা ইনক্লুসিভ আইডিয়া, জামাতকে খানিকটা উদার রাজনৈতিক চিন্তা থেকে রাষ্ট্র পরিচালনার এই দায় ঘাড়ে আসলে আমরা কিভাবে সক্ষম এবং দক্ষ নেতৃত্বের মধ্যে যে রাষ্ট্রটাকে নতুন বাংলাদেশ পরিচালনায় যোগ্য বানাবো, সেই ধরনের লিডারশিপ কিন্তু আমরা এখনই কিন্তু রিক্রুট করছি, বাছাই করছি। প্রার্থীদের দক্ষতা যোগ্যতার পাশাপাশি ইনক্লুসিভ ধারণা থেকে তরুণদের গুরুত্ব দেওয়ার কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। ওমর ফারুক, এখন, ঢাকা। নিয়ম বহির্ভূতভাবে রাজুকের প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার সবশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে আজ। এরই মধ্যে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করেছে আদালত। এ বিষয়ে আরও জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, শেখ পরিবারের বাকি সদস্যদের বিরুদ্ধেও কি সাক্ষ্য গ্রহণ চলছে কিনা জানাবেন? যেমনটি বলছিলেন, বিগত ১৬ বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, সেই সুবাদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় নানা ও অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে তার পরিবারের সদস্যরা। তারই ধারাবাহিকতায় পূর্বাঞ্চলে নতুন শহরে ৬টি প্লট তাদের নামে নিয়ম বহির্ভূতভাবে বরাদ্দ দেয় রাজুক। সেখানে বেশ কিছু অনিয়ম পাওয়ার বিপরীতে মূলত দুদক পৃথক ৩টি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে। সেই বিজ্ঞ আদালতে মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে সেই মামলায় ১১ জন সাক্ষী এই পর্যন্ত সাক্ষ্য প্রদান করেছে বিজ্ঞ আদালতে। এভাবে বলা যায় যে প্রধানমন্ত্রী সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার বোন শেখ রেহানার আরও ৩ যে সন্তান রয়েছে, আজমিন মুজিব, রেদওয়ান মুজিব ও টিউলিপ সিদ্দিক, এই ৩ জন সহ মোট ২৭ জনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেছিল দুদক। এটি গেল জানুয়ারির কথা। এরপর ৩১ জুলাই সেই মামলার অধিকতর তদন্ত শেষ করে তদন্ত কর্মকর্তারা মূলত আদালতে সাক্ষ্য প্রদান করেন এবং রাজুকের স্টেট এবং ভূমি কর্মকর্তা যারা ছিলেন তারাও কিন্তু একে একে এই যে বিজ্ঞ আদালতের কাছে সাক্ষ্য
উত্থাপন করেছেন এবং সাক্ষ্য যে সেটি শেষ করেছেন। আমরা যতটুকু জেনেছিলাম যে আজ এই মামলার শেষ সাক্ষ্য গ্রহণ 11 জন শেষ করেছে। আজ সর্বমোট 3 জন সাক্ষী মামলায় সাক্ষ্য প্রদান করবে বিজ্ঞ আদালতে। যতটুকু আমরা জানতে পেরেছি যে মহানগর দায়রা জজ আদালতের বিশেষ যে জজ আদালত রয়েছে আদালত নং 4, সেই 4 নং আদালতেই মূলত আর কিছুক্ষণ পরে সাক্ষ্য গ্রহণ শেষ হবে। একটু জানি রাখি, গতকাল রাজুকের এস্টেট অ্যান্ড ভূমি সদস্য তিনি আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। আদালত অধিকতর শুনানির পর তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে। একটু বলে রাখি যে এই মামলায় যারা আসামি 27 জন যারা আসামি রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু বিজ্ঞ আদালত সমন জারি করেছিল। সমন জারি করার পর তারা যেহেতু আদালতে উপস্থিত হননি ঠিক তার পরপরই কিন্তু আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তো আর কিছুক্ষণ পর শুনানি শুরু হবে। শুনানি শেষ হলে আমরা আপনার মাধ্যমে দর্শককে আরও তথ্য পরবর্তী সংবাদে জানাতে পারবো। এই ছিল মহানগর দায়রা জজ আদালত থেকে আমার কাছে। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সবশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ। সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে। একই সঙ্গে আশুলিয়ায় 6 জনকে মরদেহ পুড়িয়ে হত্যা মামলায় ট্রাইব্যুনালে 16তম দিনের সাক্ষ্য গ্রহণ আছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 যেটি গঠিত হয়েছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে, সেখানে আশুলিয়ায় যে 6 জনকে গুলি করে হত্যা করার পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে সেই মামলায় 16 জন আসামি রয়েছে। সেই মামলার আজকে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠানের দিন ধার্য রয়েছে। আজকে 16তম দিন এই মামলার সাক্ষ্য গ্রহণের, এবং এই 16তম দিনে এ পর্যন্ত 21 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আজকে যিনি সাক্ষ্য দিবেন তিনি ইতিমধ্যে এসেছেন ট্রাইব্যুনালে। তিনি জুলাই আন্দোলনে একজন আহত, তার 2 পায়ে গুলি লেগেছিল, তিনি 2 পায়ে গুলিবিদ্ধ এবং তিনি আহত হয়েছিলেন। তিনি আশুলিয়ার মামলায় সাক্ষী দিবেন। এই মামলায় 16 জন আসামির মধ্যে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি এবং শাহিদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের পরিদর্শক এসআই সহ 8 জন পুলিশ কর্মকর্তা এই মামলায় গ্রেপ্তার রয়েছেন। এবং একই সঙ্গে সাভার আশুলিয়া এলাকার সাবেক স্বতন্ত্র এমপি সাইফুল ইসলাম, তিনি এই মামলার 1 নম্বর আসামি। যদিও তিনি এই মামলায় শুরু থেকে পলাতক রয়েছেন, তিনি সহ সেইখানকার আওয়ামী লীগ নেতা যারা এই মামলায় আসামি হয়েছেন তারা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দেওয়া হয়েছে এবং আসামি যারা গ্রেপ্তার রয়েছেন তাদের পক্ষে আলাদা আলাদা আইনজীবী রয়েছেন, তারা এই মামলার সাক্ষীদের জেরা করছেন। একই সঙ্গে চট্টগ্রামে যে ছাত্রদল নেতা ওয়াসিম মারা গিয়েছিলেন জুলাই গণঅভ্যুত্থানের যে 16 জুলাই, সেই আন্দোলনের যে ছাত্রদল নেতা ওয়াসিম, সেই মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার যিনি ছিলেন তৎকালীন সাইফুল ইসলাম, তাকে এই মামলায় আসামি করা হয়েছিল এবং তিনি কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছেন অন্য একটি মামলায়। তাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এই ছাত্রনেতা অসীম হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে এবং তাকে গ্রেফতার দেখিয়ে হয়তো কারাগারে পাঠানো হবে। এবং এই 2টি মামলাই আজকে মূলত ট্রাইব্যুনালে রয়েছে এবং ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2, এই 2 আদালতে 2টি হত্যা মামলা চলছে। একটি সাক্ষ্য গ্রহণ এবং আরেকটি মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটনের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম হাজির হয়েছেন। এই হচ্ছে ট্রাইব্যুনালে আজকের কার্যক্রম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। বাণিজ্য চুক্তি নিয়ে কোনো ঘোষণা ছাড়াই শেষ হলো ট্রাম্প শি জিনপিং বহুল প্রতীক্ষিত বৈঠক। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে কোনো যৌথ সংবাদ সম্মেলন না হলেও চীন থেকে বিরল খনিজ আমদানিতে 1 বছরের চুক্তিতে পৌঁছেছে ওয়াশিংটন বেইজিং। তবে দ্রুতই দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তি সয়ে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি চীনের উপর আরোপিত শুল্ক 57% কমিয়ে আনার আশ্বাসও দেন তিনি। জানারা ভূঁইয়া জানাচ্ছেন বিস্তারিত। অবশেষে 6 বছর পর ফের মুখোমুখি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। হাস্যোজ্জ্বল করমর্দনে 2 নেতা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে দক্ষিণ কোরিয়ার বুসান শহরের খামি বিমানবন্দরে পৌঁছান এই 2 নেতা। সময় স্বল্পতায় বিমানবন্দরে বহুল প্রতীক্ষিত দ্বিপক্ষীয় বৈঠক সারেন তারা। বৈঠকে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মার্কো রুবিও এবং ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। অপরদিকে শি জিনপিং এর পাশে ছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং হি সহ আরও কয়েকজন।
প্রায় 40 মিনিটের এই বৈঠকে দুদেশের বেশ কয়েকটি বাণিজ্যিক ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যার মধ্যে উল্লেখযোগ্য বেইজিং এর সঙ্গে বিরল খনিজ নিয়ে 1 বছরের চুক্তি। এই চুক্তি অনুযায়ী আগামী 1 বছরের জন্য যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি করবে চীন, আর সময়ের সঙ্গে সঙ্গে এই চুক্তি নবায়ন হবে বলেও জানান তিনি। বিরল খনিজের পাশাপাশি চীনের ফ্যান্টানাইল সম্পর্কিত পণ্যের উপর 10% সম্পূরক শুল্ক কমিয়েছেন ট্রাম্প। এমনকি চীনের উপর আরোপিত শুল্ক 57% কমিয়ে আনার আশ্বাসও দেন তিনি। পাশাপাশি চীন থেকে বিপুল পরিমাণ সয়াবিন কেনার কথাও জানান তিনি। বৈঠক শেষে কোনো যৌথ সংবাদ সম্মেলন না করেই ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন ট্রাম্প। পরে বিমানে বসে সেখানকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, শি জিনপিং এর সঙ্গে তার এই বৈঠককে তিনি 10-এর মধ্যে 12 নম্বর দেবেন। শিগগিরই দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এমনকি 2026 সালের এপ্রিলে চীন সফরের কথাও জানান ট্রাম্প। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। চট্টগ্রামের রাউজানে বসতঘরে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। এ সময় আটক করা হয় 2 জনকে। সকালে চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালকের তথ্য নিশ্চিত করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত থেকে রাউজানের নোয়াপাড়া এলাকার 4 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে শুরু হয় অভিযান। এ সময় বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কামাল ও সোহেল নামে 2 জনকে আটক করেছে র্যাব। ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে 6 মাদ্রাসা শিক্ষার্থী সহ 7 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 6 জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। বুধবার বিকেলে জেলা শহরের ভাদুঘর এলাকার দারুন নাজাত মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মাদ্রাসা শিক্ষার্থী সাদিয়া খাতুন, রওজা আক্তার, জান্নাতুল মাওয়া, উম্মে তাইসান, নুসরাত নামে 2 জন এবং মাদ্রাসায় কাজ করা আলেয়া। মাদ্রাসা সূত্রে জানা যায়, 4 তলার ছাদ থেকে কয়েকজন শিক্ষার্থীর কাপড় বিদ্যুতের তারের উপর পড়ে যায়। আলেয়া সেই কাপড় জানালা দিয়ে একটি স্টিলের লম্বা পাইপ দিয়ে আনার চেষ্টা করেন। এ সময় পাইপটি কাপড়ে লাগার সঙ্গে সেখানে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তখন বিদ্যুতের তারে থাকা আগুন বাষ্পীয় হয়ে রুমের ভেতরে থাকা ছাত্রীদের গায়ে লাগে। এতে 6 শিক্ষার্থী দগ্ধ হন। জলবায়ু পরিবর্তনে ডেঙ্গুর ধরন পরিবর্তন হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ক্রমে বাড়ছে রোগীর সংখ্যা। 25 শয্যার বিপরীতে ভর্তি থাকছে 3 থেকে 4 গুণ বেশি রোগী। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারানো 11 জনের মধ্যে অক্টোবরে মৃত্যু হয়েছে 5 জনের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। এদিকে সিটি কর্পোরেশন এলাকার নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি ও ড্রেনে মিলছে এডিসের লার্ভা। ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। 1000 শয্যার বিপরীতে গড়ে প্রতিদিন অন্তত 4000 রোগী এভাবেই চিকিৎসা নেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। শয্যা সংকুলানে যাদের বেশিরভাগেরই জায়গা হয় বারান্দার মেঝেতে। এদিকে বর্তমানে তিল ধারণের ঠাঁই নেই ডেঙ্গু ওয়ার্ডেও। সুব্রত সাহা শিক্ষকতা করেন ময়মনসিংহ জেলা স্কুলে, থাকেন নগরীর ডিবি রোডে একটি বাসায়। ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত প্লাটলেট কমতে থাকায় ভর্তি হয়েছেন মেডিকেলে। তবে চরম শয্যা সংকট থাকায় কোনো মতে চেয়ারে বসে নিচ্ছেন স্যালাইন। গা ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, আর খাবারে একেবারে অরুচি। প্রতি সেকেন্ডে রুগী আসতেছে, কিন্তু তাকে ভর্তি করার মতো আসলে ওই যে জায়গাটা, এই জায়গাটা একটু বাড়াইতে হবে, মানে এক্সটেনশন করতে হবে এই মুহূর্তে। বসে বসে স্যালাইন দিতে হচ্ছে একজন রুগীকে। এই পরিস্থিতিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন রুগীর অন্তত একটি শুয়ে তার চিকিৎসাটা নিতে পারে, স্যালাইনটা নিতে পারে। ময়মনসিংহে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শয্যার তুলনায় 3 থেকে 4 গুণ রোগী প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে। সংশ্লিষ্টরা বলছেন, আগে রাজধানী বা আশেপাশের জেলা থেকে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হলেও বর্তমানে সংক্রমণ বাড়ছে স্থানীয় পর্যায়ে। এখানে ক্লিনিকে গেলাম, যাওয়ার পরে রক্ত পরীক্ষা করলাম, ওরা বললো শুক্রবার থেকে এই জ্বরটা আমার। পরে আপনার শনিবারে আরকে চরপাড়া মোড়ে ক্লিনিকে গেছি, অন্য টেস্ট মেস করাইছি, পরে
বলছে যে ডেঙ্গু। আগে ডেঙ্গু রোগী আসলে আমরা জিজ্ঞেস করতাম যে ঢাকা থেকে আসছেন কিনা, এখন কিন্তু এইটা না, এখন এখানে লোকালি যারা আছে তারাও ডেঙ্গু রোগে আক্রান্ত হইতেছে। বেশিরভাগ রোগী আসলে জ্বর নিয়ে আসতেছে, আর একদম শেষ মুহূর্তে যে সব রোগী আসতেছে তা কিন্তু না, অনেক আর্লি স্টেজে চলে আসতেছে এবং প্যানিক হয়ে চলে আসতেছে। অবশ্যই মশারি টানায় ঘুমাইতে হবে, মশারি যেন না কামড়ায় সকালবেলা এবং সন্ধ্যাবেলা, এই সময়টা সতর্ক থাকতে হবে। পরিসংখ্যান বলছে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিয়েছে 326 জন, আর গেল 2 মাসে চিকিৎসা নিয়েছে আরও 937 জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারানো 11 জনের মধ্যে অক্টোবরে মৃত্যু হয়েছে 5 জনের। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় ডেঙ্গু ওয়ার্ডে শয্যা বাড়ানোর কথা জানালেন হাসপাতালটির সহকারী পরিচালক। ময়মনসিংহ যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে হইতেছে যে সবচেয়ে রোগীর লোড সবচেয়ে বেশি। তো সেই সাপেক্ষে যে ডেঙ্গু যে আমাদের ওয়ার্ড, এখানে আমাদের ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড, সেখানে আমাদের ইতিমধ্যেই আমাদের হইতেছে যে রোগীর সংখ্যা বাড়তেছে। তাদের যাতে সুচিকিৎসা হয়, আমরা যাতে সেটা ভালোভাবে ম্যানেজ করতে পারি, ইতিমধ্যে আমরা যারা ম্যানেজমেন্ট আছে সকলের সঙ্গে কথা বলছি এবং আমরা সেটা এক্সটেনশন করব। ডেঙ্গুর প্রকোপ বাড়লেও নেই পর্যাপ্ত মশক নিধন কার্যক্রম। বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবনে যত্রতত্র জমে আছে পানি, যেখানে তৈরি হচ্ছে মশার লার্ভা। নগরীর বেশিরভাগ ড্রেনের চিত্র এমনই। সিটি কর্পোরেশনের অভিযানে নগরীর বাউন্ডারি রোড, নতুন বাজার, আকুয়া সহ বিভিন্ন স্পটে অহরহ মিলছে এডিসের লার্ভা। একদিন আসছিল ওই যে ভগার মেশিন দিয়ে স্প্রে দিয়ে মশার জন্য যে স্প্রে মেডিসিন করে গেল, কোনো রকম দেওয়া পর চলে গেল। আমি ভাবছিলাম যে এটাকে নিয়ে আমার এলাকায় দেবো, কিন্তু তাকে আর পাই নাই। এদিকে সিটি কর্পোরেশন জানিয়েছে মশক নিয়ন্ত্রণে চলছে ক্র্যাশ প্রোগ্রাম। জলাশয় পরিষ্কারও নেওয়া হয়েছে উদ্যোগ। পরিস্থিতি সামাল দিতে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলছেন প্রশাসক। সিটি কর্পোরেশনকে মূলত এই ড্রেন পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে। ড্রেন পরিষ্কার করা, ড্রেনে রীতিমতো লার্ভাসাইড এবং অ্যাডাল্টিসাইড ব্যবহার করা, এটা অবশ্যই সিটি কর্পোরেশনকে আরও ব্যাপকভাবে জোরদার করতে হবে কার্যক্রমগুলোকে। সিটি কর্পোরেশন গত 18 তারিখে শুরু করেছে, ক্র্যাশ প্রোগ্রামটা চলছে। আমরা এই মুহূর্তে আমাদের কাছে এই ডাটাটা নাই যে 18 তারিখ থেকে শুরু করার পরে এটার মানে পার্সেন্টেজটা কমেছে না বেড়েছে, বাট কার্যক্রমটা করা হয়েছে, বেগবান করা হয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। 2টা নির্মাণাধীন ভবনে আমরা লার্ভাসনা পেয়েছি, সেটা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পাশাপাশি সকালবেলা লার্ভিসাইড, বিকালবেলা অ্যাডাল্টিসাইড প্রয়োগ হচ্ছে এবং জনগণকে সচেতন করার জন্য আমরা লিফলেট বিতরণ করছি, পাশাপাশি আমরা মাইকিং করছি। 2024-25 অর্থবছরে মশক নিধনে সিটি কর্পোরেশনের বাজেট ধরা হয়েছে 1.5 কোটি টাকা। এর মধ্যে ব্যয় করা হয়েছে অর্ধ কোটি টাকা। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের 44তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে যোগ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় আর্টিলারি সেন্টারে পৌঁছালে তাকে স্বাগত জানান জিওসি 24 পদাতিক ডিভিশন, জিওসি আর্টডক ও সেন্টার কমান্ড্যান্ট। এ সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অধিনায়কদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। দেশের শান্তি শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। এছাড়া সম্মেলনে যোগ দেন সেনাবাহিনীর সিনিয়র অফিসার, আর্টিলারি রেজিমেন্ট ও এয়ার ডিফেন্স কোরের ব্রিগেড ও ইউনিট অধিনায়কগণ। জমি অধিগ্রহণ জটিলতায় নওগাঁ বদলগাছি আঞ্চলিক মহাসড়কের প্রায় 2 কিলোমিটার অংশে কাজ বন্ধ রয়েছে। এতে সড়কের ছোট বড় খানাখন্দে বেড়েছে জনদুর্ভোগ, ঘটছে দুর্ঘটনা। দ্রুত সমস্যা সমাধানে চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। আব্বাস আলীর পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত। জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে নওগাঁ বদলগাছি আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ। 7 কিলোমিটার সড়কের প্রায় 2 কিলোমিটার জুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগের সঙ্গে পাল্লা দিয়ে ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, সবচেয়ে বেহাল সদরের ঠ্যাংভাঙ্গা মোড়, পাহাড়পুর বাজার ও কীর্তিপুর বাজার অংশ। চলতি বছরের 6 সেপ্টেম্বর নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি সড়কটির উন্নয়ন কাজ। ধুলায় অবস্থা খারাপ, আমাদের এত সমস্যাটা হয়। বৃষ্টি হলে প্রচুর পরিমাণে বৃষ্টি জমা হয় এবং কোনো গাড়ি ঘোড়া রাস্তা দেখতে পায় না আর কি, এবং অ্যাক্সিডেন্ট হয়। আমার পরপর 4-5টা অ্যাক্সিডেন্ট হলো। ছাত্রছাত্রীকে হাত পা ভরে যায়, কাদা কাদিয়ে একটু পানি হয়ে যায় রাস্তায়। রাস্তায় গর্ত থাকার কারণে মোটরসাইকেলের সামনের চাকা গর্তে পড়ে যায়, গাড়ি উল্টে পড়ে যায়।
58,38,51,000 টাকা ব্যয়ে সড়কটি সংস্কারের কাজ করে জামিল ইকবাল মাহফুজ খান লিমিটেড জয়েন্ট ভেঞ্চার নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় বিপাকে এলাকাবাসী। এদিকে জমি অধিগ্রহণ জটিলতায় সড়ক উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে বলে জানায় প্রকল্প ব্যবস্থাপক। অনেক জায়গাতে আমরা জানাইছি এর আগে, কিন্তু আসলে এই রাস্তার কাজটা হচ্ছে না। গাড়ি কাট হয়ে যায়, স্ট্যান্ড বক্স কলম কাটে যায়, হ্যাঁ চলাচলে খুব সমস্যা হয়ে যায়। রাস্তার কারণে গাড়ি চালানো খুব কঠিন, সপ্তাহে 200-300 টাকা খরচ হয়ে যায়। একর সমস্যার সমাধান হলে আমরা কাজটা করে ফেলবো। করটা আমাদের মধ্যে না, এটা হচ্ছে রোডসের সড়ক ভবনে আপনার কথা বলতে হবে। ডিসি অফিসে কোন প্রক্রিয়া আছে সেটা তারা ভালো বলতে পারবে। জমি অধিগ্রহণে ভূমি মন্ত্রণালয় থেকে টাকা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। অন্যদিকে দ্রুত সংকট কাটিয়ে সংস্কার কাজ শেষ হওয়ার কথা জানায় জেলা প্রশাসন। ভূমি কাজ প্রায় শেষ দিকে, আমরা টাকাও দিয়ে দিচ্ছি, ডিসি অফিসেও টাকা দিচ্ছে। আশা করি তারা টাকাটা পেয়ে গেলে আমাদের জায়গাটা হস্তান্তর করলে আমরা দ্রুত কাজ শেষ করতে পারবো। জনদুর্ভোগের বিষয়টা আমাদের জেলা প্রশাসনের নজরে এসেছে। আমরাও চেষ্টা করছি রাত দিন কাজ করে হলে যেন আমরা এই এলিকেজগুলো দ্রুত মানুষকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পেমেন্টগুলো দিতে পারি। দ্রুত সমস্যা সমাধান করে সড়ক উন্নয়নের কাজ শেষ করার দাবি স্থানীয়দের। এখন নওগাঁ। একসময় কৃষি নির্ভর ভাটির সবুজ শ্যামল জনপদ ফেনী, প্রবাসী আয়ের স্রোতে পালে লেগেছে হাওয়া। শহর ও গ্রাম জুড়ে উঠছে দালান, শপিং কমপ্লেক্স ও কলকারখানা। নিয়ন্ত্রণহীন অপরিকল্পিত অবকাঠামোর এই উন্নয়নে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সবুজ, কমছে কৃষি জমি, বদলে যাচ্ছে জেলার প্রাকৃতিক চিত্র। দিন দিন যা পরিণত হচ্ছে উষ্ণ রুক্ষ জনপদে, কমছে খাদ্য উৎপাদন। এছাড়াও বিরূপ প্রভাব পড়ছে সার্বিক পরিবেশে। সোলাইমান ডালিম জানাচ্ছেন বিস্তারিত। ফসলের মাঠ, চোখ জুড়ানো সবুজ, প্রজাপতির ওড়াওড়ি কিংবা অস্ত যাওয়া সোনালী সূর্য, সব যেন এখন ফিকে, হারিয়ে যাচ্ছে উন্নয়নের নামে ইট সিমেন্টের অবকাঠামোর চাপে। এই চিত্র ফেনীর মফস্বল শহর ছাগলনাইয়ার। এক দশক আগেও যেখানে ছিল ফসলি মাঠ, এখন সেখানে উঁচু দালানসহ নানা অবকাঠামো। উন্নয়নের ছোঁয়া লাগছে ঠিকই, তবে চরম ঝুঁকিতে পড়েছে কৃষিজমি। এছাড়া বাড়ি তৈরির জমি নির্বাচনে তোয়াক্কা নেই কোনো ধরনের নিয়ম নীতির। চতুর্দিকে তাকাইলে কি কথা অপরিকল্পিত যে মানে ভবন নির্মাণ, এবং এটাতে প্রমাণ হয় যে কি কথা এখানে যে কৃষি জমির কোনো কি কথা সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। প্রচুর কৃষি জমি ধ্বংস হয়েছে, কৃষি জমি ধ্বংস করে, অথচ দেখা গেছে যে যারা এখানে এসে বাড়ি করেছে তাদের গ্রামে একটি বাড়ি আছে। বছর দশেক আগেও এই মাঠের পুরোটা জুড়ে ছিল কৃষি জমি, প্রথমে একটু, এরপর আরেকটু। ক্রমান্বয়ে হয়তো এই মাঠের পুরোটাই যাবে শিল্প কারখানার পেটে। অনিয়ন্ত্রিতভাবে কৃষিজমি গ্রাসের এই চিত্র শুধু ফেনীর ছাগলনাইয়ার নিষ্কুঞ্জরায় নয়, আবাসন অবকাঠামোগত উন্নয়নে হারিয়ে যাচ্ছে পুরো জেলা জুড়ে কৃষিজমি। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এর পূর্বে 2022 সালে 27 দফা, 2017 সালে ভিশন 2030 প্রকাশ করে। অতএব বিএনপি এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যক্তি ও শক্তিসমূহ জনগণের প্রত্যাশা অনুযায়ী সার্বিক সংস্কারের প্রতিশ্রুতি ও অঙ্গীকার ব্যক্ত করে আসছে। সুতরাং রাষ্ট্র কাঠামোর প্রকৃত গণতান্ত্রিক সংস্কার বিএনপির অন্যতম প্রধান রাজনৈতিক এজেন্ডা। গণঅভ্যুত্থান পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিশনগুলোকে আমরা স্বাগত জানিয়েছি। সংস্কার কমিশনগুলোর কাছে আমরা সংবিধান, বিচার বিভাগ, নির্বাচনী ব্যবস্থা সংস্কার, প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ প্রশাসন সংক্রান্ত বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে বিস্তারিত মতামত প্রদান করেছি। অন্যান্য রাজনৈতিক দলসমূহ তাদের মতামত প্রদান করেছেন। পরবর্তীতে উক্ত 6টি সংস্কার কমিশনের সাথে আমাদের এবং অন্যান্য রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত 6টি সংস্কার কমিশন কর্তৃক প্রণীত সংস্কার প্রস্তাবগুলোর ওপরই দফাভিত্তিক আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।
সেই সমস্ত আলাপ আলোচনার ফলস্বরূপ প্রণীত রিপোর্টের উপর ভিত্তি করে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়, যার সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল সমূহের প্রথম বৈঠকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দল সমূহের সাথে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে, সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি জাতীয় সনদ প্রণীত ও স্বাক্ষরিত হবে। পরবর্তীতে নির্বাচিত জাতীয় সংসদ সেই সনদের বিষয়গুলো বাস্তবায়ন করবে। জাতির উদ্দেশ্যে দেওয়া বিভিন্ন ভাষণ তার এই বক্তব্য সুস্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেছেন। জুলাই ঘোষণাপত্র এই বক্তব্য উদ্ধৃত হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ ধারাবাহিক আলোচনায় কিছু কিছু বিষয়ে কিছু কিছু রাজনৈতিক দলের ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট সহকারে ঐকমত্য হয়েছে। জুলাই জাতীয় সনদ 2025 যেভাবে প্রণীত হয়েছে তাতে নোট অফ ডিসেন্টের এই অংশ বক্তব্য স্পষ্ট উল্লেখ আছে যে ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট প্রদানকারী কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সে মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এখানে উল্লেখ্য জাতীয় ঐকমত্য কমিশনের সকল অনুষ্ঠান বিটিভি সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় সম্প্রচারিত হয়েছে, যা সমস্ত জাতি প্রত্যক্ষ করেছে। অতঃপর গত 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছি, কিন্তু উক্ত দিন জুলাই সনদের চূড়ান্ত কপি আমাদের সামনে উপস্থাপন করা হয়নি। পরবর্তীতে প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। যেমন মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান, অনুচ্ছেদ 4 ক বিলুপ্ত করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি, যদিও প্রায় সকল রাজনৈতিক দল সম্মতিপত্র দিয়েছিলেন। খ সংবিধানের 150(2) অনুচ্ছেদ 5, 6, 7 তফসিল পুরোপুরি বিলুপ্ত করার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব বিষয়ে প্রায় সকল রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করলেও অগোচরে সেটা চূড়ান্ত সনদে সংশোধনী আনা হয়েছে। জুলাই সনদ 2025-এর বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জাতীয় ঐকমত্য কমিশনের 28 অক্টোবর সরকারের কাছে পেশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে প্রেরিত চিঠিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টাও একজন দস্তখতকারী বটে। ঐকমত্য কমিশন এবং সরকার একই অঙ্গ হিসেবে প্রতীয়মান হয়। উক্ত পত্রে জুলাই সনদ 2025-এ সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়গুলোকে দুইটি বিকল্প পদ্ধতিতে বাস্তবায়নের এবং আইনগত ভিত্তি প্রদানের জন্য সরকারের কাছে পেশ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ 2025-এ সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 শিরোনামে একটি আদেশ জারি করবে। এরূপ প্রস্তাবিত আদেশের একটি খসড়া সংযুক্তি 2-এ, সংযুক্তি 3-এ সংযোজিত করা হয়েছে। সরকারের এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করার এখতিয়ার রাষ্ট্রপতির। বিকল্প প্রস্তাব 1-এ সরকার জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটে স্থাপন করা হবে বলে উল্লেখ করা হয়েছে। বিলের তফসিল 1-এ সংস্কার প্রস্তাব সমূহ সন্নিবেশিত করা হয়েছে। বলা হয়েছে বিল সরকারি গেজেটে প্রকাশ করা হবে। বিলে উল্লেখ করা হয়েছে যে সংবিধান সংশ্লিষ্ট তফসিল 1 বর্ণিত 48টি দফার জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলি উপরে গণভোট হবে। উক্ত দফাসমূহের বিপরীতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত, ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি।
অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতীয়মান হয় যে দীর্ঘ 1 বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। গণতন্ত্রের রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকবে, এটাই স্বাভাবিক, সেই কারণে সংলাপের প্রয়োজন দেখা দিয়েছিল। কিন্তু ঐক্যমত্য কমিশন ভিন্নমত পোষণে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারকে আমলেই নেয়নি। উক্ত বাস্তবায়ন আদেশে বলা হয়েছে, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হওয়ার পাশাপাশি একই সঙ্গে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং তারা আলাদাভাবে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেবেন। অর্থাৎ নির্বাচিত জাতীয় সংসদটি একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে অভিহিত হবে। প্রশ্ন হল, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ক্ষমতা প্রাপ্ত। সংবিধান সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত নয়। ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি এজেন্ডাভুক্ত ছিল না, আলোচনার জন্য উপস্থাপিত হয়নি। সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো ঐক্যমত্য হওয়ার অবকাশও ছিল না। উল্লেখ্য, জাতীয় কোনো সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তাও পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্ত নিতে হবে। বলা হয়েছে, উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে গঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিল লাউডলি বলতে পারবো না তো, না বেশি বেশি জোরে বলতে পারবো না। আপনারা পাবেন, এটাই সমস্যা করতেছে। কি করতে যাবে? হ্যান্ড মাইক্রোফোন নাই, হ্যান্ড মাইক্রো নাই। উল্লেখ্য, জাতীয় কোন সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তাও পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্ত নিতে হবে। তবে বলা হয়েছে, উক্ত সংবিধান করবেন বলা হয়েছে উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিবেচনা করবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয়। বলা হয়েছে, সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 270 পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। জাতীয় সংসদের অনুমোদনের পর যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন পত্রের পরই কেবল আইনে পরিণত হয়। স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী। বিকল্প 2 প্রস্তাবে জুলাই সনদ আদেশের বিষয়টি বিল আকারে না দিয়ে সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহ সরাসরি গণভোটে উত্থাপন করা হবে মর্মে
উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে ঐকমত্য কমিশনের আলোচনাকালে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলসমূহ কর্তৃক প্রদত্ত মতামত, ভিন্নমত ও নোট অফ ডিসেন্ট গণভোটে উপস্থাপনের সুযোগ রাখা হয়নি। চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অথবা নির্বাচনের দিন উক্ত আদেশ অনুযায়ী গণভোট নির্বাচন করা যেতে পারে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিএনপি জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি রচনা এবং জনগণের সম্মতি গ্রহণের জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাব করেছিল। 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয়। সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। একই আয়োজনে একই ব্যয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয়। জুলাই জাতীয় সনদ 2025 উল্লেখিত যে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন জন্য আইন বিধিবিধান পরিবর্তন বা সংশোধন করা দরকার, সরকার তা অধ্যাদেশ জারি ও বিধিবিধান সংশোধন করে সংশোধন বাস্তবায়ন করতে পারে। সংযুক্তি 4, যে সকল সিদ্ধান্ত নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য সেগুলো অবিলম্বে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। সংযুক্তি 5, এই প্রস্তাবের সাথে আমরা প্রায় সকল রাজনৈতিক দল ঐকমত্য পোষণ করেছি। এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এর আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটে সম্মত হয়েছি। যে সকল বিষয়ে ভিন্নমত, নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্য হয়েছে তার উল্লেখ না রেখে দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা আসেনি তা অন্তর্ভুক্ত করে জাতীয় ঐকমত্য কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমরা একমত হতে পারছি না। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে, মন গড়ার যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে দীর্ঘমেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে। আমরা আশা করি জাতির প্রত্যাশা পূরণে এবং দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও 2024 সাল ছাত্র গণঅভ্যুত্থানের সকল শহীদের রক্তের অঙ্গীকার অনুযায়ী এবং যারা দীর্ঘ এই সংগ্রামে ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, অপহরণ, নির্যাতন, মামলা হামলার শিকার হয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন করতে পারব। প্রতিষ্ঠিত হবে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। সেই লক্ষ্যে জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের সকলের কাম্য এবং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জাতির অভিপ্রায় অনুযায়ী সাংবিধানিক ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম লক্ষ্য হবে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা এবং উক্ত জাতীয় সংসদকে প্রকৃত অর্থে জাতীয় জীবনের সকল কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশ ও জনগণের কল্যাণে, দেশের জনগণের কল্যাণে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্র পরিচালনা পদ্ধতি, জাতীয় অর্থনৈতিক বিকাশ সহ সকল বিষয়ে যুগান্তকারী সব সংস্কার ও উন্নয়ন করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং জনাব তারেক রহমানের 27 দফা যা আন্দোলনের সহযোগিতার মতামত ভিত্তিতে 31 দফায় পরিণত হয়। এইসব প্রত্যেকটি কর্মসূচি সংস্কারের বিষয়ে বিএনপির আন্তরিকতা ও আগ্রহ প্রমাণ বহন করে। প্রায় গত 1 বছর ধরে আমাদের দল এবং দলের দায়িত্বে প্রাপ্ত প্রতিনিধিগণ অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সংস্কার কমিশন এবং ঐক্যমত্য কমিশনের সকল সভা আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ইতিবাচক ভূমিকা পালন করেছে।
ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমাদের দলের পক্ষ থেকে অনেক বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। আমরা আন্তরিকভাবেই চলমান সংস্কার প্রক্রিয়ার সাফল্য কামনা করি, কিন্তু একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দেশ ও জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের অবস্থান গ্রহণ প্রকাশে আমরা দায়বদ্ধ। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কপি দিছে কপি। সংবাদ সম্মেলনে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই ছিল এখন ঢাকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।